আমাদের আজকের আলোচিত টপিকস রবার্ট ফ্রস্টের খুব সুন্দর একটা কবিতা স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং। আমরা জানি যে অলরেডি এসএসসি সিলেবাসে 7টা পোয়েম অ্যাড করা হয়েছে। আর কবিতাকে ভয় পায় না এরকম স্টুডেন্ট কিন্তু খুব কমই আছে। সবাই কিন্তু কম বেশি কবিতাকে ভয় পায়। কেন পোয়েমকে এতটা ভয়? কারণ প্রত্যেকটা পোয়েমের দুটা মিনিং আছে, একটা হলো সারফেস মিনিং আর একটা ইনার মিনিং। সারফেস মিনিংটা কি? জেনারেল রিডার যখন পড়ে, একটা কবিতা যখন পড়ার পর যেটা উপলব্ধি করতে পারে সেটা হলো সারফেস মিনিং। আর ইনার মিনিংটা হলো যে কবি ওই নির্দিষ্ট কবিতায় আসলে কি বুঝিয়েছেন, ওইটা হলো ইনার মিনিং। আমরা কিন্তু সবাই কিন্তু সারফেস মিনিংটা বুঝতে পারি, কিন্তু ইনার মিনিংটা কিন্তু বুঝতে পারি না। এই কবিতা সুন্দরভাবে বিশ্লেষণ করার আগে আমরা এই কবিতার যে কবি রবার্ট ফ্রস্ট তার সম্পর্কে একটু ধারণা লাভ করব। ওকে, আমাদের আজকের আলোচিত টপিক হলো স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, আর এই কবিতার লেখক হলো রবার্ট ফ্রস্ট। রবার্ট ফ্রস্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস আমেরিকান পোয়েট। আমেরিকাতে যতগুলো পোয়েট আছে তার মধ্যে কিন্তু রবার্ট ফ্রস্ট কিন্তু একদমই ডিফারেন্ট টাইপের এবং একদমই কিন্তু ফেমাস। আর তার পোয়েটিক ফিলোসফি কিন্তু একটু ডিফারেন্ট টাইপের। তার পোয়েটিক ফিলোসফি হলো যে তিনি খুব সুন্দরভাবে এবং সহজভাবে চিরন্তন সত্য কথা তার প্রত্যেকটা পোয়েমে কিন্তু তুলে ধরেন। তার অন্যান্য পোয়েমগুলো আছে, দ্য মেনিগল আছে, দ্য রোড হ্যাড নট টেকেন, তার যতগুলা মানে কবিতা আছে প্রত্যেকটা কবিতায় সে চিরন্তন সত্য কথা কিন্তু তুলে ধরে। এই জন্য রবার্ট ফ্রস্টকে বলা হয় দ্য পোয়েট অফ ইউনিভার্সাল ট্রুথ। কি বলা হয়? দ্য পোয়েট অফ ইউনিভার্সাল ট্রুথ। এই কবিতায় রবার্ট ফ্রস্ট খুব সুন্দরভাবে তুলে ধরছেন কিভাবে কিভাবে জাগতিক সৌন্দর্যবোধ, কিভাবে জাগতিক মায়া একটা মানুষকে আঁকড়ে ধরার চেষ্টা করে, একটা মানুষকে আচ্ছন্ন করে রাখে, তার দায়িত্ব কর্তব্যবোধ ভুলে দেওয়ার চেষ্টা করে, এবং কিভাবে একটি মানুষ এই জাগতিক মায়া এবং সৌন্দর্যবোধটা কাটিয়ে উঠে তার আবার নির্দিষ্ট গন্তব্যস্থলে যাত্রা শুরু করে। ওকে, এই কবিতাকে 4টা স্ট্যান্ডায় বিভক্ত করা হয়েছে। এটা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 আর নাম্বার 4, 4টা স্ট্যান্ডায় এই কবিতা বিভক্ত করা হয়েছে। আর এই কবিতায় প্রথম স্ট্যান্ডাতে উল্লেখ আছে, প্রথম স্ট্যান্ডাতে লেখা আছে, হুজ উডস দেজ আর আই থিঙ্ক আই নো, হিজ হাউস ইজ ইন দ্য ভিলেজ দো, হি উইল নট স্টপিং মি হিয়ার টু ওয়াচ হিজ উডস ফিল উইথ স্নো। ওকে, এই কবিতার অলরেডি আমরা কিন্তু ফার্স্ট স্ট্যান্ডাটা কিন্তু পড়ে ফেলছি। আর আমরা জানি যে কবি কবি ঘোড়ায় চড়ে নির্দিষ্ট একটা গন্তব্যে কিন্তু আগাচ্ছিল, ঠিক আছে? নির্দিষ্ট গন্তব্যে আগাচ্ছিল, হঠাৎ করে সে বনের পাশে তার যাত্রাটা ক্ষণিকের জন্য থামিয়ে দেয়। বনটা এত সুন্দর ছিল যেটা বলার মতো না। প্রথম স্ট্যান্ডাতে কবি ব্যাখ্যা করছেন যে কবি জানেন যে বনটি কার। হুজ উডস দেজার আই থিঙ্ক আই নো, কবি জানেন এই বনটি কার, ভালো করে জানেন। আর কবি এটাও জানেন যে বনের মালিক তার বাসা হয়তো খুব বেশি দূরে না, কাছেই, কিন্তু এটা শিওর যে ওই বনের মালিকটা কখনোই দেখবে না যে কবি ওখানে থেমে আছেন এবং কবি তার বনের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করতেছেন। যদি বনের মালিকটা যদি বাসার পাশেই থাকতো তাহলে কিন্তু কবিকে হয়তো বাধা দিত। কবি এটা শিওর, দ্যাটস ওয়াই হি ইজ এনজয়িং দ্য বিচ অফ দ্য উডস। ওকে, তার পরের স্ট্যান্ডাতে লেখা আছে যে মাই লিটল হর্স মাস্ট থিঙ্ক ইট কুয়ার টু স্টপ উইদাউট এ ফার্মার্স নিয়ার বিটুইন দ্য উডস অ্যান্ড ফ্রোজেন লেক দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার। ওকে, তার ছোট্ট ঘোড়াটি যে ঘোড়ার পিঠে চড়ে সে নির্দিষ্ট একটা গন্তব্যস্থলে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছিল, সে ঘোড়াটা ভাবতেছিল যে কবি এখানে যাত্রা থামিয়ে দিল কেন? কেন থামিয়ে দিল? এখানে তো কোনো ফার্ম হাউস নাই। ফার্ম হাউস বলতে হলো যেখানে মানে কবি থাকবে, যেখানে ঘোড়া থাকবে। এখানে ঘোড়ার থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, কবিরও থাকার ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। ঘোড়াটা ভাবতেছিল যে কি একটা অদ্ভুত, কবি এখানে মানে শুধু কেন তার জার্নিটা থামিয়ে দিল, এটা কিন্তু ঘোড়ার কিন্তু মাথায় কিন্তু কোনোভাবেই কিন্তু আসতেছে না। ওকে, আর এখানে আরেকটা কথা উল্লেখ আছে যে দ্য ডার্কেস্ট ইভিনিং অফ দ্য ইয়ার, ওই ইয়ারের সবচেয়ে ডার্কেস্ট ইভিনিং কিন্তু ওই সময়টা ছিল। ওকে, থার্ড স্ট্যান্ডার্ডে তৃতীয় স্ট্যান্ডাতে উল্লেখ আছে হি গিভস হিজ হার্নেস বেল এ শেক। শেক মানে ঝাঁকি দেওয়া, আর বেল মানে ঘন্টি, ঘোড়া যেটা ঘোড়ার গলা যেটা থাকে ওটা। টু আস্ক ইফ দ্যার ইজ সাম মিস্টেক দ্য অনলি আদার সাউন্ডস দ্য সুইপ অফ ইজি উইন্ড অ্যান্ড ডাউনি ফ্লেক। ওকে, তৃতীয় স্ট্যান্ডায় ঘোড়া সুন্দর করে তার ঘুঁটিটা বাজাচ্ছে। কেন বাজাচ্ছে? যে কবি বনের সৌন্দর্য উপভোগ করতে এতটাই নিমজ্জিত হয়ে গেছেন যে সবকিছু হারিয়ে বসেছেন। তাকে যে সামনে যাইতে হবে, তাকে যে তার দায়িত্ব এবং কর্তব্যবোধ আছে সেগুলো পালন করতে হবে, সবকিছু ভুলে গিয়ে সে জগতের মায়ায় পড়ে আছেন, জগতের সৌন্দর্য পড়ে আছেন। তো ঘোড়া ভাবলো কিছু একটা মিস্টেক হইতেছে। তো কবিকে জাগিয়ে তোলার জন্য, কবিকে
কিছু একটা ওয়ার্নিং দেওয়ার জন্য ঘোড়াটা তার ঘন্টিটা বাজালো, যেন কবি তার জ্ঞানটা ফিরে পায়, সে স্বাভাবিকভাবে সে জাগতিক সৌন্দর্য, জাগতিক মায়া থেকে চলে আসতে পারে এবং স্বাভাবিকভাবে তার যাত্রাটা আবার স্টার্ট করতে পারে। ওকে, আর এখানে একটা জিনিস উল্লেখ আছে যে এখানে তো কিছুই নাই, এখানে ঘোড়া বলতেছে এখানে তো কিছু নেই, এখানে জাস্ট মানে বাতাস বইতেছে আর তুষার পড়তেছে, এর বাইরে তো এখানে কোনো কিচ্ছু নাই। তো শুধু শুধু এখানে জার্নিটা থামিয়ে রাখার তো কোনো মানে হয় না। ওকে, লাস্ট স্ট্যানজাতে লাস্ট স্ট্যানজাকে যদি আমরা বলি দ্য সোল অফ দ্য পোয়েম, এই পোয়েমের আত্মাটা হলো লাস্ট স্ট্যানজা। লাস্ট স্ট্যানজাতে মানে পোয়েট তার ফিলোসফি খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরছেন লাস্ট স্ট্যানজাতে। এখানে যতগুলো, এখানে 3টা স্ট্যানজা আছে, লাস্ট স্ট্যানজার আগে আরো 3টা স্ট্যানজা আমরা ডিসক্রাইব করছি, এক্সপ্লেন করছি, কিন্তু মূলত কবি রবার্ট ফ্রস্ট খুব সুন্দরভাবে এই 4টা লাইন তার মানে পোয়েটিক ফিলোসফি, তার পোয়েটিক দর্শনকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। এখানে দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, দ্য উডস আর লাভলি ডার্ক এন্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ। হঠাৎ করে কবির জ্ঞান ফেরে। জ্ঞান ফেরে বলতে এরকম না যে কবি অজ্ঞান ছিল, এরকম না, কারণ কবি গভীরভাবে বনের সৌন্দর্য উপভোগ করে মানে মুগ্ধ ছিল, কিন্তু হঠাৎ করে তার জ্ঞান ফেরে এবং সে ভাবতে থাকে, হ্যাঁ বনটা অনেক সুন্দর, মনটা অনেক মনোরম এবং গভীর, বাট আই প্রমিসেস টু কিপ, কিন্তু আমার কর্তব্য আছে, আমার নির্দিষ্ট কর্তব্য আছে, নির্দিষ্ট দায়িত্ববোধ আছে, ওগুলো কিন্তু আমাকে পালন করতে হবে, আমাকে পালন করতে হবে। মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, আমাকে মানে ঘুমানোর আগে, এখানে বেশ কিছু সিম্বল ইউজ করা হয়েছে। প্রমিসেস টু কিপ একটা সিম্বল, স্লিপ একটা সিম্বল, স্লিপটা কি সিম্বল? ডেথ। কি সিম্বল? ডেথ। আবার এখানে আরেকটা আছে উডস, উডসও কিন্তু একটা সিম্বল। ওকে, মাইলস টু গো বিফোর আই স্লিপ, মাইলস টু গো বিফোর আই স্লিপ, এখানে কবি বুঝাইছে যে মৃত্যুর আগে আমাকে অনেক ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস আছে, সেগুলো আমাকে পালন করতে হবে। আমি শুধু শুধু কেন আমার যাত্রাটাকে এখানে থামিয়ে দিলাম? এখানে যাত্রা থামিয়ে দেওয়ার তো কোনো মানেই হয় না। এখানে আমি যাত্রা থামাই দিছি, তো আমি তো নির্দিষ্ট গন্তব্যস্থলে আমি আগাতে পারবো না। তো কবি কিন্তু মানে একদম কবিতার শেষে কিন্তু তার ভুলটা বুঝতে পারে, সে কিন্তু আবার তার নির্দিষ্ট গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। এখন আমার কথা হলো যে এই কবিতার সাথে কিন্তু আমাদের লাইফের অনেকটা মিল আছে। কেন মিল আছে আমি বলি। এখানে এখন তোমরা হয়তো ভাবতে পারো যে এখানে জাস্ট রবার্ট ফ্রস্ট তাকে ফোকাস করছে না, রবার্ট ফ্রস্ট তাকে দিয়ে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে রিপ্রেজেন্ট করছে, প্রত্যেকটা মানুষকে বুঝেছে। কেন? যে তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আসো, রাইট নাও ইয়ার অন দ্য জার্নি, তোমরা কিন্তু একটা জার্নিতে আসো, যারা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আছে তারাও কিন্তু একটা জার্নিতে আছে। আমরা পৃথিবীর প্রত্যেকটা লোক কিন্তু আমরা একটা জার্নিতে আছি। এই কবিতায় কিন্তু খুব সুন্দরভাবে চিরন্তন সত্য কথা বলছে। এটা কিন্তু পোয়েটের একার জার্নি না, তুমি যদি মনে করো যে না, পোয়েট নির্দিষ্ট একটা জায়গায় মায়া আটকে গেছে, সৌন্দর্যবোধে আটকে গেছে, পরে আবার ভুল বুঝতে পারে, আবার সামনের দিকে আগাচ্ছে, যদি এরকম মনে করো তাহলে কিন্তু ভুল হবে। অলরেডি কিন্তু বলে দিছি যে এটা কিন্তু চিরন্তন সত্য। মানে রবার্ট ফ্রস্ট যে কবিতাগুলো লেখেন প্রত্যেকটা হিউম্যানের জন্যই লেখেন এবং প্রত্যেকটা হিউম্যানের জন্য একইভাবে প্রযোজ্য। আমি একটু ভালোভাবে বিশ্লেষণ করে দেই, একটু ওয়েট করো। ওকে, এখানে এটা একটা পিকচার, ধরো এটা কবি, আমি খুব ভালো মানে পিকচার ড্রয়িং করতে পারি না, দ্যাটস ওয়াই কার্টুন লাগতেছে। আবার রবার্ট ফ্রস্ট বেঁচে থাকলে তো মনে হয় একটু বকা টকা দিত, ঝামেলা করতে একটু, যাক বেঁচে নাই, টেনশনও নাই। আর এটা কবি, রবার্ট ফ্রস্ট এটা কবি। আর এদিকে এই পাশে তার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটি আছে। রেসপন্সিবিলিটিস। আর এই পাশে হলো অ্যালিউর অফ নেচার। ওকে, রবার্ট ফ্রস্ট মাঝখানে, রবার্ট ফ্রস্ট মাঝখানে, তার এক পাশে আছে প্রকৃতির সৌন্দর্যবোধ, সৌন্দর্যবোধ, যেটা তার পথকে বেঁধে রাখছে, তার সামনে যাওয়ার পথকে আঁকড়ে ধরে রাখছে, তাকে সামনে যেতে দিচ্ছে না। আর এই পাশে আছে ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, তাকে বেশ কিছু ডিউটিস আছে তার লাইফে, বেশ কিছু রেসপন্সিবিলিটিস আছে, সেগুলো পালন করতে হবে। আচ্ছা, রবার্ট ফ্রস্টের জায়গায় তোমাকে চিন্তা করো, রবার্ট ফ্রস্টের জায়গায়
তুমি তোমাকে চিন্তা করো। এখানে এতক্ষণ কিন্তু আমরা বুঝাইলাম হলো সারফেস মিনিংটা, কবিতার সারফেস মিনিংটা বুঝাইলাম। আর এখন বুঝাবো হলো ইনার মিনিংটা কি, আসলে ইনার মিনিংটা কি। এই কবিতা কবিতা দ্বারা কবি কি বুঝিয়েছেন, আসলে বুঝিয়েছেন যে শুধু কবি না, এখানে আমি তুমি সবারই কিন্তু লাইফে নির্দিষ্ট একটা জার্নি আছে। রাইট নাও ইউ আর অন দ্য জার্নি, আই এম অন দ্য জার্নি, সবাই কিন্তু একটা নির্দিষ্ট একটা জার্নি আছে। কিভাবে তুমি একটা জার্নিতে আসছো, ধরো তুমি এই জায়গাতে তোমার জার্নিটা কি, যে তুমি মেডিকেলে পড়বা, মেডিকেলে পড়বা অথবা বুয়েটে পড়বা, মেডিকেল পড়বা অথবা বুয়েটে পড়বা। আমরা কিন্তু অনেক সময় কবি কিন্তু তার মানে মূল্যবান সময়টা কিন্তু নষ্ট করছে, যে মানে কিসে নষ্ট করছে, খুব মানে সুন্দর একটা বন, খুব সুন্দর একটা বন যেখানে তুষার পড়তেছে, মৃদুমন্দু হাওয়া বইতেছে, ওইটা উপভোগ করার জন্য কিন্তু অনেক টাইম কিন্তু নষ্ট করে ফেলছে। এখন কেন এটা চিরন্তন সত্য কথা, যে আমরা কিন্তু আমরা কিন্তু অনেক অনেক সময় আমাদের টাইম গুলোকে অনেকভাবে নষ্ট করি। এখানে একটা জিনিস দেখো, যে আমাদের 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 দায়িত্ব হলো মেডিকেল এবং বুয়েটে চান্স পাওয়া। আমাদের দায়িত্ব কি এবং দায়িত্ব কর্তব্য কি, আমাদের নির্দিষ্ট গন্তব্য স্থল কি, মেডিকেলে পড়া অথবা বুয়েটে পড়া। তোমরা যারা এসএসসি পরীক্ষা পরীক্ষা দিবার সামনে, অবশ্যই তোমাদের মনের মধ্যে কিন্তু একটা স্বপ্ন লালন করা আছে, যে আমি মেডিকেলে পড়বো, অথবা আমি বুয়েটে পড়বো, অথবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। তোমাদের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট একটা গন্তব্যস্থল আছে, ঠিক আছে। এখন তুমি মেডিকেলে যদি তুমি পড়তে চাও, বুয়েটে যদি তুমি পড়তে চাও, ইভেন তুমি তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি যদি তুমি যদি চান্স পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে মাইলস টু গো বিফোর আই স্লিপ, তোমাকে কিন্তু মাইল মাইল পথ পাড়ি দিতে হবে। কিরকম মাইল মাইল পথ পাড়ি দিতে হবে আমি বলি, যে ভালো কিছু করে মেডিকেলে চান্স পাওয়া, বুয়েটে চান্স পাওয়া, ভালো কিছু করে কিন্তু এতটা কিন্তু সোজা না। কবি কিন্তু অলরেডি মানে যখন তার জ্ঞান ফেরে, তখন কিন্তু তার জার্নিটা আবার স্টার্ট করে। আমরা কি করি, আমরা ধরো এখানে আমরা আছি, সামনে আমাদের মেডিকেল, বুয়েট এবং ঢাকা ইউনিভার্সিটি এবং অন্যান্য বিষয়টা আমাদের গন্তব্যস্থল। কারো গন্তব্যস্থল মেডিকেল, কারো গন্তব্যস্থল বুয়েট, কারো মেডিকেল, কারো গন্তব্যস্থল হলো ঢাকা ইউনিভার্সিটি। ওকে, এখন আমাদের এখানে ধরো আমরা আছি, ধরো এটা আমি অথবা তুমি অথবা যে কেউ হইতে পারে, এখানে আছি আমরা। আমাদের পিছু টানে কি টানে, আমাদের পিছু টানলে ফেসবুক রিল, আবার ইউটিউব, আবার হোয়াটসঅ্যাপ, এগুলো কিন্তু আমাদের পিছটান। ওকে, আমরা মেডিকেলে চান্স পেতে চাই, আমরা বুয়েটে ভর্তি হতে চাই, আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই, কিন্তু এগুলো করতে হলে কিন্তু আমাদের কিন্তু মাইল মাইল পথ পাড়ি দিতে হবে। কিরকম মাইল মাইল পথ পাড়ি দিতে হবে, পায়ে হেঁটে কিন্তু পাড়ি দিতে হবে না। এখন যাদের গন্তব্য, যাদের জার্নিটা মেডিকেল, যাদের জার্নিটা বুয়েট, এবং যাদের জার্নিটা একদম ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, যারা মন স্থির করে ফেলছো যে তোমাদের গন্তব্যটা ওইদিকে, তোমাদের কিন্তু মাইল মাইল পথ পাড়ি দিতে হবে। কিভাবে পথ পাড়ি দিতে হবে, যে তোমাদের কিন্তু শুরু থেকেই ভালো রেজাল্ট করতে হবে। এবার যারা এসএসসি পরীক্ষা দিবা, তাদের অবশ্যই ভালো রেজাল্ট করতে হবে, একদম ক্লাসে টপার হইতে হবে। আর একটা বিষয় হলো যে শুধু ভালো রেজাল্ট করলে চলবে না, ভালো রেজাল্ট করার পর ভালো একটা কলেজে চান্স পেতে হবে। ভালো একটা কলেজে চান্স পাওয়ার পর তারপরে কিন্তু তোমাদের আসল গন্তব্য কিন্তু বুয়েট, মেডিকেল অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হতে পারে। এইসব ইউনিভার্সিটির জন্য, এইসব জায়গার জন্য কিন্তু তোমরা ফাইট করবা। তুমি একটা জিনিস দেখো, যে বাংলাদেশে মেডিকেলে সিট আছে 4000+, আর বুয়েটও হয়তো, বুয়েট সম্পর্কে আমার ধারণা নাই, বুয়েটে ধরলাম, বুয়েটের সিট আছে ধরো 4000+। এই যে 4000 সিট আছে মেডিকেলে, 4000 সিট আছে বুয়েটে, এই একটা সিটের জন্য তোমাকে লক্ষ লক্ষ ভালো স্টুডেন্টের সাথে তোমাকে ফাইট করতে হবে। ফাইট করার পর তোমাকে একটা সিট তোমাকে দখল করতে হবে, আর তোমার নির্দিষ্ট কিন্তু একটা গন্তব্যে তুমি তখন মানে পৌঁছতে পারবা। এখন বিষয়টা হলো যে তুমি তোমার গন্তব্য মেডিকেল, তোমার জার্নিটা তোমার মেডিকেল কেন্দ্রিক, তোমার জার্নিটা তোমার বুয়েট কেন্দ্রিক, তোমার জার্নিটা হলো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক। আর তুমি যদি হোয়াটসঅ্যাপ নিয়ে ব্যস্ত থাকো, তুমি যদি ফেসবুক রিলস দেখো, ইউটিউব নিয়ে ব্যস্ত থাকো, তুমি যদি মুভি দেখো, তাহলে তুমি আগাবা কেমনে? তুমি তো তোমাকে কিন্তু জাগতিক যে টান, জাগতিক যে সৌন্দর্যবোধ, ওটা কিন্তু তুমি উপলব্ধি করতেছো, ওটা কিন্তু তুমি এনজয় করতেছো। তুমি একটা জিনিস দেখো, যে অনেকে কিন্তু বৃষ্টি নামলে কিন্তু ঘুমায় যায়। অনেক স্টুডেন্ট আছে যে বৃষ্টি নামলে ঘুমায় যায়।
আর অনেক স্টুডেন্ট আছে কিন্তু বৃষ্টি নামলে কিন্তু পড়ে। আবার অনেক স্টুডেন্ট আছে যে বিদ্যুৎ চলে গেছে, মোমবাতিরা মোমবাতি জেলেও কিন্তু পড়ে। আবার অনেক স্টুডেন্ট আছে বিদ্যুৎ চলে গেছে আর কিন্তু পড়ে না, ঠিক আছে। এই এই কবিতায় খুব সুন্দরভাবে বুঝাইছে যে তুমি যদি নির্দিষ্ট পথে যদি যাত্রা শুরু করো, তোমার যদি গন্তব্য যদি একটা নির্দিষ্ট মানে একটা জায়গা কেন্দ্রিক হয়, সেটা মেডিকেল হোক, বুয়েট হোক, অথবা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হোক, তোমাকে কিন্তু জাগতিক মায়া, জাগতিক সৌন্দর্যবোধ, এগুলোকে তোমাকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। এখন একটা জিনিস তুমি ভাবো, তুমি ইউটিউবে তুমি ভিডিও দেখবা, হোয়াটসঅ্যাপে চ্যাট করবা তোমার ফ্রেন্ডসের সাথে, বয়ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড হোক, আবার রিলস ভিডিও দেখবা, আবার তুমি যে কোনো মিলাদ মাহফিলে তুমি অংশগ্রহণ করবা, তো কেমন সম্ভব?